সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পরমাণু, মূল কণিকা এবং আইসোটোপ, আইসোটোন ও আইসোবার নিয়ে। তোমরা জানো যে পদার্থ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত হয়। বিশালাকার পদার্থ থেকে অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক পদার্থ রয়েছে। আজকের ক্লাস শুরু করার আগে পরমাণু বা অ্যাটম কেমন সেই সংক্রান্ত একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি। What's the smallest thing you can think of? Maybe a penny or a button? How about a Cheerio? Its height is about half of a centimeter. For comparison, there are 100 centimeters in a meter. Let's go smaller, a grain of salt. This is about 0.3 millimeters. There are 1,000 millimeters in a meter. And even smaller. Bacteria are only a few micrometers. There are 1 million micrometers in a meter. A virus is about 20 to 300 nanometers. There are 1 billion nanometers in a meter. The diameter of DNA is about 2 nanometers. The size of an atom is only a few angstroms. There are 10 billion angstroms in 1 meter. তোমরা ভিডিওটি দেখলে, সেখানে আমরা দেখলাম যে বৃহৎ বস্তু থেকে অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক বস্তু রয়েছে, যেমন ভাইরাসগুলো। বিজ্ঞানীরাও দেখলেন যে একটি পদার্থকে বিশ্লেষণ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যাকে আর ভাঙা যাবে না। সে অবিভাজ্য, অখণ্ডনীয় ক্ষুদ্র অংশটির নাম দেয়া হয়েছে অ্যাটম। অ্যাটম শব্দটি এ শব্দ হচ্ছে নট, আর টম হচ্ছে কাঠে গড় বা বিভাজিত, অর্থাৎ যাকে আর কাটা যাবে না, যাকে আর ভাঙা যাবে না। এই কনসেপ্টটি বা এই ধারণাটি আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এবং লুসিপাস প্রমুখ দার্শনিকরা দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে ১৮০৩ সালে জন ডাল্টন যখন তার ঐতিহাসিক পরমাণুবাদ উপস্থাপন করেন, তখনও এই পরমাণুটি অবিভাজ্য ছিল। যদিও একবিংশ শতাব্দীতে আমরা জানি যে পরমাণু বিভাজ্য। এখন বর্তমানে সব কণাই বিভাজ্য। আমরা আজকে সেই পরমাণুর বিভাজনে কি কি পাওয়া যাচ্ছে সে সংক্রান্ত একটু কথাবার্তা বলব। তোমরা অনেকে জানো যে পরমাণু হলো মৌলিক পদার্থের সূক্ষ্মতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু যে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। আমি আবার বলছি, পরমাণু হলো মৌলিক পদার্থের সূক্ষ্মতম কণা,
যার স্বাদের অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে, সেটাই। এখন আগে তো পরমাণুকে অবিভাজ্য ধরা হতো, কিন্তু বর্তমানে পরমাণু অবিভাজ্য নয়, এখন পরমাণুকেও বিভাজন করা সম্ভব হয়েছে। পরমাণুর বিভাজনে যে সকল কণিকা পাওয়া যায় তাদেরকে বলা হয় মূল কণিকা। আমি আবারও বলছি, পরমাণুর বিভাজনে যে সকল কণিকা পাওয়া যায় তাদেরকে বলা হয় মূল কণিকা। তাহলে আমরা এখন মূল কণিকা জানলাম। এখন এই মূল কণিকাগুলো আবার তিন ধরনের: স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। তাহলে আমি আজকে তোমাদেরকে এটা বলতে পারি যে আমাদের আজকের আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে পরমাণু কি, মূল কণিকা কাকে বলে, তারপরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের সম্পর্কে কিছু তথ্য, এবং সবশেষে আইসোটোপ, আইসোটোন, আইসোবার। এখন আমরা দেখছি যে মূল কণিকার প্রকারভেদটা একটু বোর্ডে আমরা লিখে দেখাচ্ছি। আমরা দেখতে পেলাম যে মূল কণিকা যেটি পরমাণুর বিভাজনে পাওয়া যায়, সেই মূল কণিকাগুলোকে তাদের স্থায়িত্বের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়েছে: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকা তিনটি, এটি তোমরা সবাই জানো: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এদেরকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদেরকে স্থায়ী মূল কণিকা বলার কারণ হলো এরা প্রায় সকল মৌলিক পদার্থে বিরাজ করে। হ্যাঁ, একমাত্র নিউট্রন হাইড্রোজেন পরমাণুতে থাকে না, যেটি সাধারণ হাইড্রোজেন, যার পারমাণবিক ভর 1, পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ যাকে আমরা বলি প্রোটিয়াম, তাতে নিউট্রন থাকে না। এছাড়া বাকি যত মৌল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে সকল মৌলের মধ্যে কিন্তু এই তিনটি কণিকা থাকে। এই কারণে এদেরকে বলা হয় স্থায়ী মূল কণিকা। আর কিছু কণিকা আছে, কিছু কণা আছে যারা উৎপন্ন হওয়ার সাথে সাথে অল্প সময়ের মধ্যে অন্য কণায় পরিণত হয়। তৈরি হলো এক সেকেন্ডে বা অল্প সময়ের মধ্যে এটা অন্য কণায় পরিণত হয়ে গেল। অল্প সময় ধরে যারা বিরাজ করে তাদের বলে অস্থায়ী মূল কণিকা। এদের সংখ্যা অনেক, এর মধ্যে উল্লেখযোগ্য হলো পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, মেসন, আরো রয়েছে। আর কম্পোজিট কণিকা হলো স্থায়ী এবং অস্থায়ী। স্থায়ী এবং অস্থায়ী এই দুইটি কণার মাঝামাঝি ধরনের আরেক ধরনের কণা, স্থায়ীও না অস্থায়ীও না, একটু অন্য ধরনের, যাদের ভর একটু বেশি হবে তাদেরকে বলে কম্পোজিট কণা। এরা হলো ডিউটেরন, আলফা কণা। এই হলো মূল কণিকার শ্রেণী বিভাগ।
তাহলে আমরা পেলাম যে পরমাণু থেকে মূল কণিকা এবং মূল কণিকার প্রকারভেদ আমরা দেখলাম যে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকা তিন ধরনের: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী মূল কণিকা অনেক রয়েছে, এর মধ্যে আমি এখানে চারটি লিখেছি: পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, মেসন, পাইওন, আরো রয়েছে পাইওন রয়েছে, মিউন রয়েছে এবং অনেক আছে। আর কম্পোজিট কণিকা হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী এই দুই ধরনের কণিকার মাঝামাঝি আরেক ধরনের কণিকা, সেটা হচ্ছে কম্পোজিট মূল কণিকা। তার হচ্ছে ডিউটেরন, আলফা কণা ইত্যাদি। এখন আমরা সংক্ষেপে স্থায়ী কণিকাগুলোর একটু প্রকৃতি জানব। ইলেকট্রন। ইলেকট্রন 1897 সালে জে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে এর অস্তিত্ব আবিষ্কার করেন। 1897 সালে ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে স্যার জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। ইলেকট্রন ভর অত্যন্ত নগণ্য এবং একটি ইলেকট্রন যে ঋণাত্মক চার্জ বহন করে তার চেয়ে কম কোনো নেগেটিভ চার্জ আর কেউ বহন করে না। অর্থাৎ ইলেকট্রনের চার্জই সর্বনিম্ন ঋণাত্মক চার্জ। এই কারণে ইলেকট্রনের চার্জকে একক ঋণাত্মক চার্জ হিসেবে ধরা হয়। আমি আবার বলছি, একটি ইলেকট্রন যে চার্জ বহন করে তার চেয়ে কম পরিমাণ চার্জ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। এই কারণে একটি ইলেকট্রনের চার্জকে একক ঋণাত্মক চার্জ হিসাবে ধরা হয়। আর যদি বলো যে ইলেকট্রন কোথায় থাকে পরমাণু, সেটা আমরা সবাই জানি। ইলেকট্রনগুলো থাকে সাধারণত নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে। ঠিক আছে, এরপর এখন আমরা জানবো প্রোটন। 1911-12 সালের দিকে বিজ্ঞানী রাদারফোর্ড ক্যানাল রশ্মি পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ধনাত্মক আধান বিশিষ্ট একটা কণা, যার নাম উনি দিয়েছেন প্রোটন। যদিও এই প্রোটন অস্তিত্ব তারও অনেক আগে 1887 সালের দিকে গোল্ডস্টাইন নামে একজন বিজ্ঞানী তার অস্তিত্ব প্রমাণ করেছিলেন। কিন্তু উনি এই ধনাত্মক চার্জযুক্ত বস্তুটি বিস্তারিত কোনো তথ্য দিতে পারেন নাই। 1911-12 সালের দিকে রাদারফোর্ড প্রথম সেই ধনাত্মক চার্জযুক্ত বস্তুটিকে প্রোটন নামকরণ করেন এবং এটিও সকল পদার্থের মধ্যে বিরাজমান, অর্থাৎ এটি একটি সার্বজনীন কণিকা। রাদারফোর্ড তা প্রমাণ করেন। প্রোটনের চার্জ একক ধনাত্মক চার্জ। বাকি রইল নিউট্রন। 1932 সালে চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। নিউট্রনে কোনো চার্জ নাই, শুধু ভর আছে। অর্থাৎ নিউট্রন চার্জহীন একটা কণিকা। আর নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াস। নিউট্রন একা থাকে না, কিন্তু নিউট্রনের সাথে প্রোটনও থাকে। প্রোটন এবং নিউট্রন এরা মিলেমিশে নিউক্লিয়াসের মধ্যে থাকে, আর এই কারণে এদেরকে বলে নিউক্লিয়ন। নিউক্লিয়ন প্রোটন এবং নিউট্রনের সম্মিলিতকে সংখ্যা বলে নিউক্লিয়ন সংখ্যা। তো সে যাই হোক, আমরা এখন
জানলাম যে স্থায়ী কণিকা গুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা ছক আকারে তোমাদের সামনে তা তুলে ধরব যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের সম্পর্কে আমরা ছকটা দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের কিছু তথ্য এক নজরে দেখব। আমরা যদি বোর্ডের দিকে লক্ষ্য করি, দেখো আমি এখানে যে ছকটা লিখলাম, কণার নাম, আবিষ্কারক, প্রকৃত ভর, প্রকৃত চার্জ, অবস্থান। ইলেকট্রন একে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি। ই শুধুই লেখা যায় অথবা এর উপরে একটা নেগেটিভ চার্জ দিলেও চলে, না দিলেও হবে, তবে দিলে ভালো। আবিষ্কারক জে জে থমসন, আর এর প্রকৃত ভর 9.11 গুণ 10⁻⁻28 গ্রাম। এটি সিজিএস এককে, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতিতে। প্রকৃত চার্জ, এই চার্জটা আমরা কুলম্ব এককে লিখেছি। মাইনাস যেহেতু ঋণাত্মক ইলেকট্রন, এজন্য নেগেটিভ চার্জ, -1.6 ইনটু 10⁻⁻19 কুলম্ব। আর একটু আগে আমরা বলেছিলাম যে ইলেকট্রন অবস্থান করে নিউক্লিয়াসের বাইরে, অর্থাৎ বিভিন্ন কক্ষপথে। ইলেকট্রন অবস্থান কক্ষপথে। এবার আসো প্রোটন। প্রোটনকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তবে কখনো কখনো H+ এমন দেখবা প্রোটনের বদলে লেখা হয় পি বা H+। H+টা কেন লেখা হয় তোমাদের একটু আগাম বলে দিই যে হাইড্রোজেনে এইভাবে, অর্থাৎ হাইড্রোজেনে একটা প্রোটন একটা ইলেকট্রন থাকে। তো হাইড্রোজেন থেকে যদি ইলেকট্রনটাকে সরিয়ে নেওয়া যায়, তখন থাকলো শুধু প্রোটনটা, ইলেকট্রন থাকে না। হাইড্রোজেন মানে H+ বললে শুধু এই প্রোটনটাকে বোঝানো হয়। এই কারণে অনেক সময় পি না লিখে H+ দ্বারাও প্রোটন বোঝানো হয়। তোমরা অনেক ক্ষেত্রে শুধু লেখা থাকবে যে প্রোটনের জায়গায় H+ লেখা রয়েছে। সে কারণে এই প্রোটনের প্রতীক হিসেবে পি এবং H+ দুটোই লেখা চলে। প্রোটন পি, এখানে পি লেখা হয়েছে। আবিষ্কারক একটু আগে বলেছিলাম রাদারফোর্ড। তার প্রকৃত ভর 1.672 ইনটু 10⁻⁻24 গ্রাম। এটিও সিজিএস এককে। আর এর চার্জ ইলেকট্রনের চার্জের সমান কিন্তু বিপরীত, অর্থাৎ +1.6 ইনটু 10⁻⁻19 কুলম্ব। এবং অবস্থান কোথায় আমরা একটু আগে বলেছি যে নিউক্লিয়াসে অবস্থান করবে। প্রোটন নিউক্লিয়াসে অবস্থান করে। কার সাথে করে? নিউট্রনের সাথে। নিউট্রন এবং প্রোটন দুটো একসাথে নিউক্লিয়াসে অবস্থান করে। তৃতীয় স্থায়ী কণিকা নিউট্রন, যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তার আবিষ্কারক ছিলেন চ্যাডউইক। এর প্রকৃত ভর 1.675 ইনটু 10⁻⁻28 গ্রাম। তাহলে বোঝা যাচ্ছে যে নিউট্রন প্রোটনের চেয়ে কিঞ্চিত ভারী। কিঞ্চিত ভারী। নিউট্রন প্রোটনের চেয়ে সামান্য পরিমাণে ভারী। এর কোনো চার্জ নেই, চার্জ শূন্য, আর অবস্থান নিউক্লিয়াস। আমরা তালিকাটি দেখলাম, তোমরা দেখতে পারো পুরো তালিকাটি তোমাদের সামনে রয়েছে। এছাড়া এই তালিকাটি তোমাদের বইতে পাবে। এরপরে
আমরা আলোচনা করব আইসোটোপ, আইসোটোন ও আইসোবার নিয়ে। আইসোটোপ, আইসোটোন ও আইসোবার আলোচনা করার আগে আমরা একটু ঝালাই করে নিতে চাই যে তোমাদের মনে আছে কিনা যে বিষয়টা হচ্ছে পারমাণবিক সংখ্যা কাকে বলে, পারমাণবিক ভর কাকে বলে। আমার মনে হয় তোমরা সবাই জানো। পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন পরমাণুতে যে কয়টি প্রোটন আছে, কোন পরমাণুতে নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন আছে তার সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। আর ভর সংখ্যা বা পারমাণবিক ভর এটি হচ্ছে নিউক্লিয়াসস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা। এটিকে পারমাণবিক ভর বা ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আইসোটোপ, আইসোবার ও আইসোটোন নিয়ে কথা বলবো। এগুলো তোমরা ক্লাস 10-এ নাম শুনেছ, তবুও জাস্ট একটু মনে করিয়ে দেওয়া। আমি বোর্ডে একটা ছক এঁকেছি। এই ছকে তোমাকে শুধু একটি শব্দ তুমি কষ্ট করে মনে রাখবে, যান। ZAN, যান। এই যান দিয়ে আমরা আইসোটোপ, আইসোটোন, আইসোবার মনে রাখার কৌশলটা দেখব। দেখো আমি এখানে যান লিখলাম, ZAN। একটু আগেই তোমরা জেনেছ Z দ্বারা বোঝাচ্ছে পারমাণবিক সংখ্যা, A দ্বারা বোঝায় ভর সংখ্যা, আর N দ্বারা বোঝাবে নিউট্রন সংখ্যা। N দ্বারা বোঝাবে নিউট্রন সংখ্যা। এখন আইসোটোপের ক্ষেত্রে আমরা কি লিখতে পাচ্ছি? Z অভিন্ন, A ভিন্ন, N ভিন্ন। এই তথ্য থেকে আমি আইসোটোপের সংজ্ঞাটা তৈরি করতে পারবো। কিভাবে? আমরা এভাবে বলতে পারি যে যে সকল পরমাণু পারমাণবিক সংখ্যা অভিন্ন, অর্থাৎ একই, কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আইসোটোপ, আইসো এটা গ্রিক শব্দ, তার অর্থ হচ্ছে সেম, আর টোপ মানে টপোস থেকে এসেছে, তার অর্থ হচ্ছে অবস্থান। আইসোটোপ শব্দের অর্থ হচ্ছে একই অবস্থান। অর্থাৎ আইসোটোপগুলো একই মৌলের পরমাণু হয়ে থাকে এবং পর্যায় সারণীতে অবস্থান একই জায়গায় বিধায় নাম দেওয়া হয়েছে আইসোটোপ। একটা মৌলের যে কয়টি আইসোটোপ থাক না কেন, তার জন্য পর্যায় সারণীর অবস্থান কিন্তু একটাই। এই কারণে তাকে আইসোটোপ বলা হয়, একই অবস্থান। তাহলে দেখো, এখন আমরা আইসোটোপের যদি বৈশিষ্ট্য জানতে চাই, তাহলে আমরা বলতে পারি যে আইসোটোপগুলো একই মৌলের পরমাণু, পর্যায় সারণীতে তাদের অবস্থান একই জায়গায়, পর্যায় সারণীতে তাদের অবস্থান একই জায়গায়। আমরা যদি উদাহরণ দেখি, দেখো ক্লোরিনের দুইটি আইসোটোপ রয়েছে, ক্লোরিনের দুইটি আইসোটোপ, ক্লোরিন 35 আর ক্লোরিন 37, দুইটাই কিন্তু পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা ভিন্ন, যার কারণে প্রোটন সংখ্যাও ভিন্ন হয়ে যাচ্ছে। কারণ
এখানে প্রোটন সংখ্যা 18টি আর এখানে প্রোটন সংখ্যা 20টি। হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে, আমরা জানি যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। ট্রিটিয়াম, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই 3টি আইসোটোপে দেখো প্রত্যেকের পারমাণবিক সংখ্যা একই অর্থাৎ 1, আর ভর সংখ্যা প্রোটিয়ামের 1, ডিউটেরিয়ামের 2, ট্রিটিয়ামের 3। হাইড্রোজেনের 3টি আইসোটোপ থাকলে কি হবে? পজিশনে তার জন্য কিন্তু জায়গা একটাই, 1 নাম্বার গ্রুপ। এজন্য আইসোটোপ মানে সেম পজিশন। এগুলো আইসোটোপের কাহিনী। এবার আসো আইসোবার। দেখো জেড মানে যে এ অভিন্ন, আইসোবারের ক্ষেত্রে এ অভিন্ন অর্থাৎ একই থাকবে। জেড ভিন্ন, তার মানে পারমাণবিক সংখ্যা ভিন্ন, এন নিউট্রন সংখ্যা ভিন্ন। তাহলে আইসোবারের সংজ্ঞাটা কি হবে? যে সকল পরমাণু ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। যেহেতু পারমাণবিক সংখ্যা ভিন্ন সেহেতু আইসোবারগুলো একই মৌলের হয় না, এরা ভিন্ন ভিন্ন মৌলের হবে। আর এই কারণে পর্যায় সারণীতে এদের অবস্থানও ভিন্ন ভিন্ন হবে। যেহেতু পর্যায় সারণীটা মৌলের পারমাণবিক সংখ্যার ভিত্তিতে তৈরি করা, ভিন্ন ভিন্ন পারমাণবিক সংখ্যা মানে পর্যায় সারণীতে অবস্থান ভিন্ন ভিন্ন। আমরা উদাহরণগুলো দেখতে পাচ্ছি, কার্বন ও নাইট্রোজেন। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, নাইট্রোজেন 7, কিন্তু দুটোর ভর সংখ্যা 14 করে। আরেক জোড়া দেখতে পাচ্ছি আর্গন এবং ক্যালসিয়াম। আর্গনের পারমাণবিক সংখ্যা 18, ভর সংখ্যা 40, ক্যালসিয়ামের 20 এবং এরা 40, দুইটা ভর সংখ্যা সমান। এরা পরস্পর আইসোবার, কার্বন ও নাইট্রোজেন পরস্পরের আইসোবার। এবার আমাদের আলোচনা আইসোটোন। নামের শেষে টোন ন আছে, তার মানে এক্ষেত্রে নিউট্রন সমান, নিউট্রন সমান। দেখো এন, জানের এন সমান অভিন্ন থাকবে, বাকি দুইটা ভিন্ন, জেড এবং এ ভিন্ন। সংজ্ঞাটা দ্বারা আমরা তৈরি করতে পারি যে যে সকল পরমাণু নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন। যেহেতু প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা ভিন্ন সেহেতু আইসোটোনগুলো একই মৌলের হয় না, এরাও ভিন্ন ভিন্ন মৌলের হয়ে থাকে। আইসোটোনগুলো ভিন্ন ভিন্ন মৌলের হয়ে থাকে আর পর্যায় সারণীতে এরাও ভিন্ন ভিন্ন অবস্থান গ্রহণ করে, একই গ্রুপে থাকবে না, ভিন্ন ভিন্ন অবস্থানে অবস্থান করবে। আমরা উদাহরণ দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের একটা আইসোটোপ হচ্ছে ট্রিটিয়াম আর হিলিয়াম। দেখো এখানে ট্রিটিয়ামের নিউট্রন কয়টি রয়েছে? ভর সংখ্যা থেকে আমরা যদি বাদ দিই, নিউট্রন সমান হচ্ছে a - z, অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ, তাহলে কত পাচ্ছি এখানে? 3 - 1 2টি। হিলিয়ামের নিউট্রন হচ্ছে 4 - 2 2টি। এটি হচ্ছে হাইড্রোজেন।
ফলে উভয় পরমাণুতে নিউট্রন সংখ্যা সমান, এই জন্য এরা পরস্পরের আইসোটোন। এক্ষেত্রে ফসফরাসের এবং সালফার দুটোরই নিউট্রন সংখ্যা সমান, 31 থেকে 15 গেলে 16, আবার 32 থেকে 16 গেলে 16, কিন্তু দুটো ভিন্ন মৌল, অর্থাৎ পর্যায় সারণীতে এদের অবস্থান ভিন্ন। তাহলে আমরা আইসোটোন আইসোবার করলাম। মনে রাখার জন্য যে কার ক্ষেত্রে কোনটি সমান থাকবে, আমি তো জান দিয়ে বললাম, জান ZAN, আইসোটোপের ক্ষেত্রে Z অভিন্ন, আইসোটোপের ক্ষেত্রে Z অভিন্ন, আইসোবারের ক্ষেত্রে A অভিন্ন এবং আইসোটোনের ক্ষেত্রে N অভিন্ন। দেখো কোনাকুনি ভাবে কর্ণ সম্পর্ক দ্বারা আমরা মিলিয়ে দিতে পারি যে কোনাকুনি যারা করবে সবগুলো অভিন্ন থাকবে। আরেকটি বিষয় আছে, নাম থেকেও কিন্তু তুমি একটু মনে রাখতে পারো যদি বুদ্ধি খাটাও। আইসোটোপ, টোপ পরে কে, প, প মানে প্রোটন, মানে প্রোটন সমান থাকবে। প শেষ বর্ণ, প, প প্রোটন, যাদের প্রোটন সমান তারা আইসোটোপ। আইসোবারের র, র মানে ভর, ভর, ভরের র, যাদের ভর সংখ্যা সমান তারা আইসোবার। আইসোটোনের ন, ন মানে নিউট্রন, যাদের নিউট্রন সংখ্যা সমান তারা পরস্পরের আইসোটোন। কেমন লাগবে? মনে রাখা খুব কঠিন? একদম না, সবাই মনে রাখতে পারবে, জান দিয়ে হোক আর প র ন দিয়ে হোক, তুমি মনে রাখতে পারবে, অবশ্যই পারবে, অবশ্যই অবশ্যই পারবে যদি তুমি মনে রাখার জন্য চেষ্টা করো। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি আবার একটু তোমাদের মনে করে দিতে চাই যে আমরা আজকে আলোচনা করলাম পরমাণু কাকে বলে, মূল কণিকা কাকে বলে, মূল কণিকার শ্রেণী বিভাগ, তারপরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সংক্ষিপ্ত বিবরণ এবং সবশেষে আইসোটোন, আইসোবার, আইসোটোপ এদের নিয়ে কথা বলেছি। তোমরা সবাই আজকের ক্লাসটি কিভাবে নিয়েছো আমি জানি না, সবাই ভিডিওগুলো দেখবে বারবার, তাহলে বুঝতে পারবে। সামনে পুজো, তোমাদের সাথে এরপর দেখা হবে, যেহেতু সপ্তাহে একটা ক্লাস, আবার পুজোর পরে যখন কলেজ খুলবে তখন দেখা হবে, তখন আমরা আবার ক্লাস আপলোড করব। তোমাদের সবাইকে অগ্রিম শারদ শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।